কল্পনা করুন একদিন সকালে আপনি জেগে উঠলেন আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেখলেন আপনার ভাবনার থেকে বেশি পরিমাণ অর্থ জমা হয়ে আছে। এটা শুধু এই জন্য হয়েছে কারণ আপনি ওই জিনিসগুলোর পেছনে খরচ করা বন্ধ করে দিয়েছিলেন যেগুলো আপনার একসময় প্রয়োজনীয় বলে মনে হতো। আমি দুনিয়ার সবচেয়ে ধনী লোকেদের একজন হয়ে গেছি, আর আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যদি আপনি কিছু খারাপ আর্থিক অভ্যাসগুলোকে ছেড়ে দেন তবে কয়েক মাসের মধ্যে আপনার লাইফ পাল্টাতে পারে। এটা কি আপনার কাছে অসম্ভব মনে হয়? আমার সাথে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর আমি আপনাকে দেখাবো কিভাবে ছোট ছোট খরচ এর নিয়ন্ত্রণ আপনাকে বড় সম্পত্তি বানিয়ে দিতে পারে। আপনার কি মনে হয় আপনি সঞ্চয় করতে পারছেন না? আপনি যতই কামান আপনার টাকা কি মাস শেষে শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়? যদি এমনটা হয় তবে আপনি একা নন। আজকে যা আমি আপনাকে শেখাতে যাচ্ছি তা আপনাকে আর্থিক স্থিরতা পেতে আর সম্পদের দিকে আপনার সফরকে শুরু করতে আবশ্যক হবে। বেশিরভাগ মানুষ এটা বুঝে না, ধনবান হওয়ার মানে শুধু বেশি টাকা কামানো নয়, বরঞ্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আপনি চিন্তা ভাবনা না করেই খরচ করা বন্ধ করুন। আমি অনেক লোককে এটা বলতে শুনেছি তারা টাকা বাঁচাতে পারছে না আর তাদের টাকা মাসের মধ্যেই শেষ হয়ে যায়। কিন্তু যদি আপনার কাছে মনে হয় আপনি টাকার পেছনে ভাগছেন আর তারপরও কিছু বাঁচাতে পারছেন না, তবে বুঝে নিন সমস্যা আপনার ইনকাম নয়, বরঞ্চ আপনার খরচ করার অভ্যাস, যা আপনাকে না জানিয়ে আপনার অ্যাকাউন্টকে খালি করছে। আমি এটা বহুবার হতে দেখেছি। এমন লোক যারা আর্থিকভাবে মজবুত হতে পারত কিন্তু তারা সেটা না করে ছোট ছোট কেনাকাটা করতে থাকে আর শেষমেশ খুঁজে পায় তারা বেকার জিনিসের পেছনে একটা বিশাল অ্যামাউন্ট খরচ করে দিয়েছে। এসব কিছুর সবচেয়ে বড় কারণ হলো ছোট ছোট খরচগুলো। এই খরচগুলো বাইরে থেকে ছোট মনে হতে পারে, কিন্তু মাস শেষে এটা আপনার বাজেটের বড় অংশ খেয়ে ফেলে। সত্য তো এটা যে অধিকাংশ মানুষ কোনো বড় অর্থনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে গরিব হয় না, বরঞ্চ প্রতিদিনের ছোট ছোট ভুল সিদ্ধান্তের কারণে, অনাবশ্যক খরচগুলোর কারণে তারা গরিব হয়। এটা তারা অনুধাবন করতে পারে না। আপনি বুঝে ওঠার আগেই আপনার অর্থ শেষ হয়ে যায়। কিছু মানুষ চিন্তা করে 50 বা 100 টাকা এদিক সেদিক হলে তেমন কোনো পার্থক্য আসে না, কিন্তু বাস্তবে এটা অনেক বড় পার্থক্য তৈরি করে। আপনি কি কখনো এটা গণনা করেছেন আপনার প্রতিদিনের 1 কাপ চা কিংবা 1 কাপ কফিতে কত টাকা খরচ হয়? যদি আপনি প্রতিদিন 50 টাকা খরচ করেন তবে এটা মাসে 1500, বছর শেষে 18,000। এখন ভাবুন যদি আপনি এটাকে খরচের জায়গায় বিনিয়োগ করতেন আর বছরে 10% হারে বৃদ্ধি পেত, তবে এটা কত হতো? এটা 10 বছরে 3 লাখ ছাড়িয়ে যেত, আর 20 বছরে এটা 10% গ্রোথের সাথে 30 লাখ ছাড়িয়ে যেত। এখন আপনি বলুন এই খরচটা করা ঠিক? এই অ্যামাউন্ট আপনার পেনশন ফান্ড হতে পারত। এই বিষয়টা শুধু চা আর কফির মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি কি কখনো সাবস্ক্রিপশন সেবাগুলোর ব্যাপারে চিন্তা করেছেন? আপনার ফোনে এমন কত অ্যাপস রয়েছে যেগুলোকে আপনি কখনো ব্যবহার করেন না? কত স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে আর আপনি এর ব্যাপারে খেয়াল করেন না? কত অনলাইন কোর্স ওয়েবসাইট রয়েছে যেগুলোর ব্যবহার আপনি কখনো করেন না কিন্তু তবুও প্রতি মাসে অর্থ দিচ্ছেন। এখন চিন্তা করুন যদি আপনি এই সমস্ত খরচগুলো জুড়ে দেন, 100 টাকা কোথাও, কোথাও 150, কোথাও 200, মাস শেষে এই অ্যামাউন্ট হাজারে পরিবর্তিত হবে, আর কয়েক বছরে এটা লাখ। সবচেয়ে বড় ভুল হলো ভাবনার উপর ভেসে কেনাকাটা করা। আমাদের মধ্যে অনেক মানুষ কেবলমাত্র তৎকালীন খুশির জন্য জিনিস কেনাকাটা করে, এটা চিন্তা না করেই যে এটা আমাদের সত্যি প্রয়োজন নাকি না। এই ছোট ছোট অভ্যাস যখন বারবার রিপিট করা হয় তখন এটাই কারণ হয়ে ওঠে যে কিছু মানুষ কখনো আর্থিক স্বতন্ত্রতা প্রাপ্ত করতে পারে না। অনেক মানুষ টাকা শুধু এই জন্য খরচ করে না কেননা তাদের প্রয়োজন থাকে, বরঞ্চ তারা তাৎক্ষণিক খুশির তালাশে থাকে তাই খরচ করে। তারা নতুন জুতা কিনে ভালো অনুভব করতে চায়, নতুন কাপড় নেয় যাতে অন্যদেরকে প্রভাবিত করতে পারে, কিংবা দামি দামি রেস্টুরেন্টে খায় কেননা তাদের দিন কঠিন ছিল। কিন্তু এই আনন্দগুলো তাৎক্ষণিক হয়, কিন্তু আর্থিক লোকসান স্থায়ী থেকে যায়। আমি এমন কিছু বন্ধুকে দেখেছি যারা অনেক টাকা কামাতো কিন্তু কখনো কিছু বাঁচাতে পারতো না, কারণ তারা এমনভাবে জীবন কাটাতো। তারা জিনিসের বাস্তবিক মূল্য নয় বরঞ্চ জিনিসের পেছনে খরচ করত যেগুলো তাদের ভাবনাগত মূল্য দিত বা অনুভব দিত, কিন্তু শেষমেশ তারা কখনো সন্তুষ্ট থাকে না আর তাদের সবসময় অধিক এর প্রয়োজন অনুভব হতে থাকে। যখন আপনি এভাবে জীবন কাটান তখন কি হয়? আপনি ঋণের মধ্যে ডুবে যান আর এরপর পরবর্তী বড় ভুলটি করেন প্রতিটি জিনিসকে কিস্তিতে কেনা এবং উচ্চ সুদ স্বীকার করা। আপনি কতবার কোনো জিনিসকে কিস্তিতে এই জন্য কিনেছেন কেননা ছোট ছোট ভাগে টাকা দেওয়া সহজ বলে মনে হয়েছে, আর এই খরচগুলোর মধ্যে কয়টা বাস্তবে প্রয়োজন ছিল? সমস্যা হলো কিস্তি শোধ করা টাকা আপনাকে এই ভ্রম দেয় যে জিনিসটি অমূল্য, কিন্তু শেষমেশ আপনি ওই জিনিসের জন্য অনেক বেশি পরিশোধ করছেন। আর এর থেকেও খারাপ হলো আপনি আপনার ভবিষ্যতের আগে এমন জিনিসের পেছনে খরচ করছেন যেটার মূল্য প্রতিনিয়ত কমে যাচ্ছে। একটা বাস্তবিক তথ্য যার উপর আপনার বিচার করা উচিত। চিকাগো বিশ্ববিদ্যালয়ের একটা অধ্যয়নে জানা যায় যে লোকেরা ক্রেডিট কার্ডের ব্যবহার করে তারা নগদ অর্থ পরিষেবা করা জিনিস কেনাকাটা করা লোকেদের তুলনায় 12% অধিক খরচ করে। কেন? কারণ ডিজিটাল টাকা আমাদের মস্তিষ্কে বাস্তবিকভাবে কম মনে হয়। যখন আপনি ক্যাশ নগদ টাকা দেন তখন আপনার মধ্যে খরচ করার অনুভূতি তৈরি হয়, কিন্তু যখন আপনি কার্ড সোয়াইপ করেন তখন আপনার এমন অনুভূতি হয় যে আপনি কোনো খরচ করেননি। এই চিন্তাটা অহেতুক খরচকে জন্ম দেয়।
যদি এগুলোকে একত্রিত করেন তবে আপনার ধনবান হওয়ার সম্ভাবনা নষ্ট হতে পারে। আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। একটা কাগজ আর কলম নিন, কিংবা আপনার ফোনে বা কোনো অ্যাপ ব্যবহার করুন, আর 1 সপ্তাহ পর্যন্ত আপনার সমস্ত ছোট ছোট খরচগুলোকে নোট করুন। কফি থেকে শুরু করে সাবস্ক্রিপশন যেগুলো আপনি ভুলে গেছেন। সপ্তাহ শেষে আপনি এই সমস্ত খরচগুলোকে জুড়ে দেখুন আর একে 12 মাস দিয়ে গুণ করুন। আপনি এটা থেকে হয়রান হয়ে যাবেন কত টাকা বিনা প্রয়োজনে চলে গেছে। যদি এই টাকা বিনিয়োগ করা যেত, যদি এটা আপনার জন্য কাজ করতে থাকতো, তবে এটা আপনাকে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করাতো। ধনী হওয়ার প্রথম কদম অধিক টাকা কামানো নয়, এটা সুনিশ্চিত করা যে যা কিছু আপনার আছে পূর্ব থেকে তা যেন সঠিকভাবে ব্যবহৃত হয়। সবচেয়ে বড় আর্থিক ভুলগুলোর মধ্যে একটা হলো লোকজন অন্যদের প্রভাবিত করার জন্য এই টাকা খরচ করে। এটা প্রতিটা জায়গায় হয়। লোকজন দামি ব্র্যান্ডের কাপড় কেনে, লাক্সারি গাড়ি কেনে, পার্টি আয়োজন করে, কিংবা দামি রেস্টুরেন্টে খায়। এগুলো এই জন্য করে না যে এগুলো তাদের প্রয়োজন বা এটা তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে, বরঞ্চ তারা এই জন্য এটা করে কেননা সমাজের কাছে তারা একটা বিশেষ ছবি দেখাতে চায়। সমস্যা হলো ধনী দেখানোর চেষ্টায় এরা আসল সম্পত্তি থেকে আরো দূরে চলে যায়। এ ব্যাপারে চিন্তা করুন, আপনি কতবার অন্যদের দামি গাড়ি চালাতে দেখেছেন কিন্তু ভাড়া বাসায় থাকতে দেখেছেন, কিংবা কতবার এমন লোকেদের দেখেছেন যারা সবসময় ফ্যাশন অনুসারে কাপড় কেনে কিন্তু ক্রেডিট কার্ডের ঋণে ডুবে যাচ্ছে। আমি এমন স্থিতি বারবার দেখেছি। কাহিনী সবসময় একই রকম হয়। রিচ হিসেবে নিজেকে দেখানোর চাহিদায় লোকজন বাস্তবে রিচ হওয়া থেকে দূরে থাকে। আসুন কাপড়ের ব্যাপারে কথা বলা যাক। একটা ব্র্যান্ডেড ডিজাইনালা শার্টের মূল্য কয়েক হাজার টাকা হতে পারে, কিন্তু একটা ভালো কোয়ালিটির সস্তা শার্টের থেকে এটা কতটা বেটার। যদি আপনি সত্যি ফ্যাশন পছন্দ করেন আর আপনি কোয়ালিটিকে গুরুত্ব দেন তবে এটা ঠিক আছে, কিন্তু যদি আপনি শুধুমাত্র এই জন্য কেনাকাটা করছেন যাতে অন্যরা ব্র্যান্ড দেখুক আর বুঝুক আপনি কতটা ধনী, তবে আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন। দামি কাপড় আপনাকে রিচ বানায় না, বরং এগুলো আপনাকে আরো গরিব বানিয়ে দেয়। আমি নিজে দামি কাপড়ের পেছনে খরচ করি না। আমার স্যুট কোনো প্রসিদ্ধ ডিজাইনারের কাছ থেকে আসা নয়। এটার কারণ এটা নয় যে আমি এগুলো কিনতে পারবো না, বরঞ্চ এই জন্য কেননা এগুলো গুরুত্বপূর্ণ নয়। আসল গুরুত্ব রাখে আপনি আপনার অর্থের ব্যবহার কিভাবে করেন, না তো আপনি কি পড়ছেন এটা। এখন কথা বলি গাড়ির। সবচেয়ে বড় আর্থিক ভুলগুলোর একটা যা আমি সবসময় দেখি, লোকজন লাক্সারি গাড়ি ঋণে কিনে, ভারী কিস্তি শোধ করে আর চিন্তা করে তারা কোনো মূল্যবান জিনিসে বিনিয়োগ করেছে। কিন্তু সত্য হলো গাড়ি একটা সম্পত্তি নয়, বরঞ্চ একটা লায়াবিলিটি। যখন আপনি শোরুম থেকে একটা গাড়ি বের করেন এর মূল্য সাথে সাথে 25% পড়ে যায়। যতক্ষণ না আপনার পেশা আপনাকে একটা উচ্চ শ্রেণীর গাড়ি রাখার প্রয়োজনীয়তা দিচ্ছে, যেমন একজন শীর্ষ কর্মকর্তা বা একজন সিইও যাকে ভরসার ছবি মানুষের সামনে প্রকাশ করতে হয়, তার জন্য গাড়ির পেছনে অধিক টাকা খরচ করা ঠিক আছে, কিন্তু বাকিদের জন্য এর পেছনে অধিক খরচ করা একটা ভুল যা আপনার আর্থিক স্বতন্ত্রতাকে লোকসান দেয়। এর একটা প্রমুখ উদাহরণ হলো মাইক টাইসন। তিনি তার কেরিয়ারে কোটি টাকা কামিয়েছেন কিন্তু সবকিছু হারিয়ে ফেলেন। এর একটা মুখ্য কারণ হলো শো অফ করার অভ্যাস। সে লাক্সারি হোম, অসম্ভব দামি গাড়ি, ইভেন বিদেশি দামি দামি পালতু পোষা প্রাণী কিনত। সবশেষ সে দেউলিয়া হয়ে যায়। আর এমনটা শুধু ধনী লোকেদের সাথে হয় না, এটা অনেক লোকের সাথে হয়। আপনার আয় যাই হোক না কেন, কত এমন মানুষ আছে যাদের আপনি জানেন যারা দামি গাড়ি কিনেছিল কিন্তু তারা এগুলোকে বহন করার স্থিতিতে ছিল না। কারণ ছিল শুধু এটাই, তারা নিজেদের সফল দেখাতে চাইতো। একটা বড় ভুল নিজের লেভেলের থেকে উঁচু লেভেলের লাইফস্টাইল চালানো। আমি এটা সবসময় দেখি। মানুষ যখন কিছু টাকা কামাতে শুরু করে তখন তারা সঞ্চয় করা বা বিনিয়োগ করার বদলে তাদের খরচ বাড়িয়ে নেয়। তারা দামি বাড়িতে শিফট হয়ে যায়, প্রতি বছর নতুন মোবাইল ফোন কেনে এবং অধিক যাত্রা করতে শুরু করে, আর এমনভাবে টাকা খরচ করে যেন এগুলো কখনো শেষ হবে না। কিন্তু সত্য হলো টাকা সবসময় থাকে না। যদি আপনি সবসময় আপনার পুরো ইনকাম শেষ করেন তবে এতে কিছু যায় আসে না আপনার স্যালারি কত বেশি। আপনি কখনো বাস্তবিক সম্পত্তি বানাতে পারবেন না। টাকার ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মটি আমি শিখেছি তা হলো আপনাকে সবসময় আপনার ইনকামের থেকে কম খরচ করতে হবে। আপনি যতই কামান না কেন সবসময় তার থেকে কম খরচ করতে হবে। ধনী হতে চাওয়া লোক আর ঋণের মধ্যে ফেসে থাকা লোকের মধ্যে পার্থক্য এটাই। আমি অনেক এমন লোকেদের দেখেছি যারা ভালো বেতন কামাতো কিন্তু কখনো সঞ্চয় করতে পারেনি। আমি এমন অনেক লোকেদের দেখেছি যাদের বেতন কম ছিল কিন্তু তারা সঞ্চয় বিনিয়োগের অভ্যাসের কারণে আর্থিক স্বতন্ত্রতা প্রাপ্ত করে ফেলেছে। আরও একটা ভুল যা লোকেদের ধনী হওয়া থেকে সরিয়ে রাখে তা হলো লোকেরা নিজেদের ভবিষ্যতের পেছনে বিনিয়োগ করে না। ব্যাংক অ্যাকাউন্টে পড়ে থাকা নিষ্ক্রিয় টাকা আপনার জন্য কিছুই করে না। আর যে টাকা শুধু ধনী হিসেবে নিজেকে দেখানোর জন্য খরচ করা হয় সেটা আপনাকে কখনো আর্থিক স্থিরতা দিতে পারবে না। আসল সুরক্ষা
এই বিষয়টাতে যে আপনার টাকা আপনার জন্য কাজ করছে কিনা, এর মানে আপনাকে বিনিয়োগ করতে হবে, সম্পত্তি বুঝতে হবে, শুধু খরচ না করে আপনার ইনকাম বাড়ানোর তরিকা শিখতে হবে। এখন আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই, আসন্ন 30 দিনের জন্য এটা প্রয়োগ করুন। যখনই আপনার কোনো দামি জিনিস কেনার ইচ্ছা হবে শুধু এই জন্য যে আপনি নিজেকে অধিক সফল দেখাতে চাচ্ছেন, তখন নিজেকে কিছু প্রশ্ন করুন, আমার কি এর সত্যি প্রয়োজন আছে? এই জিনিসটা কি আমার জীবনে কোনো গুরুত্বপূর্ণ মূল্য বৃদ্ধি করবে, নাকি আমি জিনিসটা শুধু অন্যদের প্রভাবিত করার জন্য কিনেছি? যদি উত্তর আসে আপনি এটা শুধু স্ট্যাটাসের জন্য কিনেছেন, তবে এটা কিনবেন না। এই টাকাকে সরান এবং বিনিয়োগ করুন। 1 মাস পর আপনার খাতা চেক করুন এবং পার্থক্য দেখুন। আমি চ্যালেঞ্জ লাগাতে পারি, আপনি আমূল পরিবর্তন লক্ষ্য করবেন। ধনবান হওয়ার রাস্তা অন্যদের সামনে নিজেকে ধনী দেখানো নয়, স্মার্ট ফয়সালা নেওয়ার মাধ্যমে শুরু হয়। যদি আপনি আজকে থেকে এই নিয়ম ব্যবহার করতে শুরু করেন, তবে আপনার আর্থিক ভবিষ্যৎ আপনাকে স্বাগত জানাবে। অধিকাংশ মানুষ এটা বুঝতে পারে না। বারবার বাইরে খাওয়া অর্থ বরবাদ করার সবচেয়ে সহজ তরিকা। এ সময় এটা ছোট মনে হয়, কখনো একটা স্ন্যাক্স, কখনো একটা ডিনার, আর কখনো অলসতায় অর্ডার করা খাবার। কিন্তু যখন আপনি মাস শেষে খরচগুলোকে ধরবেন, তখন এটা মারাত্মক হতে পারে। আর যদি আপনি এটা বছর বছর জারি রাখেন, তবে না জেনে লাখ টাকা বরবাদ করতে পারেন। আপনি কি কখনো এটা গণনা করেছেন বাইরে খাওয়ার মাধ্যমে কতটা খরচ হয়? আসুন একটা বাস্তবিক পরিস্থিতির দিকে নজর দেই। যদি আপনি এই সপ্তাহে 3 দিন বাইরে খাবার অর্ডার করেন আর প্রতিবার এভারেজ 350 টাকা খরচ হয়, তবে প্রতি মাসে আপনি অলমোস্ট 11,000 টাকা এর পেছনে খরচ করছেন। এখন একে 12 মাস দিয়ে গুণ দিলে 1,30,000 টাকা হবে। আর যদি আপনি এটা 10 বছর পর্যন্ত করতে থাকেন, তবে এটা 12 লাখ টাকার উপরে হবে, যেটা আপনি বিনিয়োগ করতে পারতেন কিংবা নতুন ব্যবসা শুরু করতে পারতেন। আর এই খরচের মধ্যে সকালের চা কফির খরচ হিসাবে আসেনি। অধিকাংশ মানুষই খরচগুলোকে ছোট মনে করে, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি এই মাসের মধ্যে আপনার সমস্ত বাইরের খাবার খরচগুলোর হিসাব দেখেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি একজন এমন লোককে চিনি যার ইনকাম ভালো ছিল, কিন্তু সে সবসময় অভিযোগ করতে থাকতো যে সে সঞ্চয় করতে পারে না। যখন আমি তার খরচগুলোকে বিশ্লেষণ করি, তখন খুঁজে পাই সে প্রতি মাসে 1,40,000 টাকার বেশি শুধু খাবারের অর্ডারের পেছনে খরচ করছিল। এটা অলমোস্ট একটা চাকরির বেতনের সমান, যা কেবল খাওয়ার পেছনে বরবাদ হচ্ছিল। যখন সেটা বুঝতে পারে, তখন সে নিজের অর্ডার কম করতে থাকে আর ঘরে খাবার খাওয়ার চেষ্টা করে। 6 মাসে সে 6,50,000 টাকার বেশি সঞ্চয় করে। সেই টাকাকে বিনিয়োগ করে এবং একটা আপৎকালীন ফান্ড তৈরি করে। সে এটাকে শেয়ার বাজারে বিনিয়োগ করে। একটা ছোট অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে তার পুরো আর্থিক স্থিতি বদলে যায়। আরও একটা জিনিস যা মানুষজন উপেক্ষা করে, তা হলো স্মোকিং এবং অ্যালকোহলের পেছনে খরচ। কতবার মানুষ একটা ড্রিঙ্কস নেয়ার পেছনে প্ল্যান তৈরি করে খরচ করেছে, আর খরচ মূলত বেশি হয়ে গেছে। সবসময় আমাদের আগে মনে হয় যে আমরা খরচ করব না, কিন্তু কিছু ড্রিঙ্কস, কিছু স্ন্যাক্স আর বন্ধুদের সাথে করা কিছু পার্টির বিল মিলিয়ে খরচের হিসাব অনেক বেশি পড়ে যায়। এখন এই খরচগুলোকে পুরো বছরের হিসাব করুন। ফলাফল আসবে একটা লুকোনো আর্থিক লোকসান, যা আপনার অর্থনৈতিক উন্নতিকে থামিয়ে দিতে পারে। কিছু লোক বোঝে না, বাইরের খাবার শুধু টাকার বিষয় না, বরঞ্চ এটা একটা অভ্যাস। সবসময় এটা প্রয়োজনের জন্য হয় না, বরঞ্চ মজার জন্য হয়। কিন্তু কখনো কখনো এই মজা অনেক ভারী হয়ে যায়। সমাধান কি? পরিকল্পনা বানানো। যদি আপনি আপনার খাবার পরিকল্পনা বানিয়ে বাড়িতে খাবার বানান, তবে প্রতি বছর লাখ লাখ টাকা বাঁচাতে পারেন। সাথে আপনার স্বাস্থ্য ভালো হবে, কেননা ঘরে বানানো খাবার কম প্রসেস এবং বেশি হেলদি হয়। অর্থ সঞ্চয় করা কেবল অধিক অর্থ কামানো নয়, বরঞ্চ একে মাথা খাটিয়ে খরচ করার মধ্যে। যদি আপনি ধনবান হতে চান, তবে আপনাকে আপনার অর্থের প্রতি সম্মানজনক দৃষ্টিকোণ রাখতে হবে। এর মানে হলো এই খরচগুলোকে খতম করা, যেগুলো আপনার জীবনে বাস্তবিক মূল্য জুটছে না। কখনো কখনো বাইরে খাওয়া ঠিক, কিন্তু যদি এটা একটা অনিয়ন্ত্রিত অভ্যাস হয়ে যায়, তবে আপনি সামান্য সুবিধার বদলে আপনার আর্থিক স্বতন্ত্রতাকে ত্যাগ করছেন। যদি আপনি পরিবর্তন চান, তবে শুরু করার সবচেয়ে ভালো সময় এখনই। যা লোকজনকে সমৃদ্ধ হওয়া থেকে দূরে রাখে, তা হলো আবেগে নেয়া ঋণ। এর থেকে বড় কোনো আর্থিক জাল নেই, কারণ মানুষ এই ভ্রম পোষে যে ব্যাংকে জমে থাকা টাকা বাস্তবে তার। ক্রেডিট কার্ডের কিস্তি জমা দেওয়া আপনার কাছে সহজ মনে হতে পারে, তবে বাস্তবে এগুলো ভয়ঙ্কর জাল হতে পারে। অধিকাংশ মানুষ তাদের ক্রেডিট কার্ডের ভুল ব্যবহার করে। তারা ক্রেডিট কার্ডের সীমাকে নিজের ব্যাংকের ব্যালেন্স বলে মনে করে, যেন ওই টাকা তাদের নিজের। বাস্তবতা হলো, প্রতিবার যখন কোনো ক্রেডিট কার্ডের ব্যবহার পরিকল্পনা ছাড়া করছেন, তখন আপনি বাজারে সবচেয়ে উচ্চ সুদের ঋণ নিচ্ছেন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বেশিরভাগ মানুষ তাদের পুরনো বিল পরিশোধ করার বদলে শুধু মিনিমাম ইনস্টলমেন্ট দেয়। ইভেন দেখা যায় 4 থেকে 5 গুণ টাকাও অনেকে শোধ করে লোন নিয়ে। আর এটা শুধু আবেগীয় ইচ্ছাকে পূরণ করার জন্য হয়েছিল। আপনি কতবার কোনো জিনিসকে এই জন্য কিনেছেন যে সেটা আপনার শুধু মন চাচ্ছিল? ওই সময় এর কোনো প্রয়োজন ছিল না। এর মধ্যে কত কেনাকাটা শুধু একটা ভাবনাগত নির্ণয় ছিল, আবেগে নেয়া কেনাকাটা। মোদ্দা কথা হলো, এটা তর্কের উপর নয়, আবেগের উপর ভেসে মানুষ এগুলো করে থাকে। আর ব্যাংক এবং বড় কোম্পানিগুলোও তাই চায়। আপনি কোনো রকম চিন্তা ভাবনা না করে শুধু খরচ করুন। আমি এমন অনেক লোককে দেখেছি যারা নিজেদের খরচের নিয়ন্ত্রণ না রাখার কারণে তারা গভীর ঋণের মধ্যে ডুবে গেছে। তাদের সবচেয়ে বড় ভুল ছিল পূর্ণ ঋণ না শোধ করা আর
এই শোধ করার জন্য আরও একটা নতুন ঋণ নেয়া। এটা এমন দুষ্ট চক্র বানায় যার থেকে বের হওয়া অনেক মুশকিল হয়ে যায়। এখন একটা আলাদা স্থিতির ব্যাপারে কল্পনা করুন, যেখানে এই টাকাকে যদি বিনিয়োগ করা যেত তবে কি হতো। ওই টাকা আজ আপনি ক্রেডিট কার্ডের সুদ হিসেবে পরিশোধ করেন, সেটা বছরের পর বছর আপনার সম্পত্তি বাড়ানোর জন্য ব্যবহার হতে পারত। কিন্তু এমনটা করার জন্য আপনাকে আপনার মানসিকতা বদলাতে হবে, আর ঋণকে ভালো জিনিস হিসেবে দেখা বন্ধ করতে হবে। যতক্ষণ না ঋণের ব্যবহার এমন কোনো বিনিয়োগের জন্য করছেন যা ভবিষ্যতে অধিক ধন অর্জিত করবে, ততক্ষণ পর্যন্ত আপনার এটা থেকে দূরে থাকা উচিত। উদাহরণ হিসেবে একটা নতুন ব্যবসা শুরু করা, একটা পেশাগত যোগ্যতা বাড়ানোর জন্য কোনো কোর্স করা, বা এমন সম্পত্তিকে কেনা যা ইনকাম উৎপন্ন করে। আর্থিক স্থিরতা প্রাপ্ত করার জন্য সবচেয়ে বড় বাধার মধ্যে একটি আপৎকালীন সময়ের জন্য ফান্ড না রাখা। সঞ্চয় না করলে যে কোনো অপ্রত্যাশিত সমস্যা আর্থিক সংকটে আপনাকে ফেলে দিতে পারে। পাংচার হওয়া টায়ার, হঠাৎ কোনো অসুস্থতা, কিংবা চিকিৎসার খরচ বা ঘরের মেরামত সবকিছু আপনাকে ঋণ নিতে অথবা ক্রেডিট কার্ডের ব্যবহার করতে বাধ্য করতে পারে। আর আপনি জানার আগেই এমন ঋণে ডুবতে থাকবেন, এটাকে সহজেই আপনি বের হতে পারতেন। যদি আপনার কাছে বিপদকালীন অর্থ থাকতো তবে আপনি সহজে এগুলো থেকে বের হতে পারতেন। আমার একটা বাস্তবিক ঘটনা মনে আছে যা আমার পরিচিত একজনের সাথে হয়েছিল। তার ইনকাম ভালো ছিল, সে কখনো সঞ্চয় করেনি। একদিন তার চাকরি চলে যায়। সঞ্চয় ছাড়া তার নিজের খরচগুলো পূর্ণ করার জন্য ক্রেডিট কার্ড এবং পার্সোনাল লোনের উপর তাকে নির্ভরশীল থাকতে হয়। কয়েক মাসের মধ্যে ঋণ এতটা বেড়ে যায় যে তা পরিশোধ করা অসম্ভব হয়ে গিয়েছিল। সবশেষ তাকে তার সম্পত্তি বিক্রি করতে হয়, আর সে বছরের পর বছর ধরে আর্থিকভাবে বিপদে পড়ে যায়। যদি তার কাছে আপৎকালীন ফান্ড থাকতো তবে সে ঋণ না নিয়ে নতুন চাকরি পাওয়া পর্যন্ত নিজের খরচগুলো চালাতে পারত। এটা এই বিষয়ের প্রমাণ, একজন সাধারণ মানুষ আর্থিক পরিকল্পনা থেকে এই সংকটকে দূর করতে পারে। আরও একটা আর্থিক ভুল হলো এটা চিন্তা করা যে পরে পরিশোধ করব। ভবিষ্যতের কোনো গ্যারান্টি নেই, কেউ জানে না আগামী সপ্তাহে, আগামী মাসে কি হবে। যদি আপনি আজকের ঋণকে শোধ করার জন্য ভবিষ্যতের আয়ের উপর নির্ভরশীল থাকেন তবে আপনি অনেক বড় ঝুঁকি নিচ্ছেন। যদি ওই ইনকাম না আসে তবে আপনার স্থিতি আরো খারাপ হয়ে যাবে। এখন থামুন এবং আপনার সমস্ত ঋণগুলোকে লিস্ট করুন। খুঁজে দেখুন আপনি কত টাকা সুদ দিচ্ছেন, আর এতে আপনার বাজেটের উপর কেমন প্রভাব পড়ছে। আর এরপর যত দ্রুত সম্ভব আপনার ঋণগুলো থেকে বের হওয়ার পরিকল্পনা বানান। সর্বপ্রথম ওই ঋণগুলো শোধ করুন যেগুলোর উপর উচ্চ সুদ ধরা হচ্ছে। অনাবশ্যক কিস্তিতে কেনাকাটা বন্ধ করুন। আর যদি সম্ভব হয় আপনার বিপদকালীন ফান্ড বানানো শুরু করুন। যদি আপনি এই মার্গদর্শনের অনুসরণ করেন তবে কয়েক মাসের মধ্যে আপনি আপনার আর্থিক স্থিতিতে জবরদস্ত পরিবর্তন লক্ষ্য করবেন। সত্য হলো অধিকাংশ মানুষ কখনোই বড়লোক হয় না, কারণ তারা নিজেদের নয় বরঞ্চ ব্যাংকে সমৃদ্ধ করছে। কিন্তু যদি আপনি আজকে আপনার মানসিকতা পাল্টান, না বুঝে ঋণ নেওয়া থেকে বাঁচেন, আর আপনার টাকাকে খরচের বদলে বিনিয়োগ করা শুরু করেন, তবে আপনি আর্থিক স্বতন্ত্রতার দিকে একটা বড় কদম তুলছেন। আপনি কোনটা চয়েস করবেন? সুদ পরিশোধ করার জন্য জীবনভর কাজ করা, নাকি সম্পত্তি বানানো শুরু করা? সম্পত্তির নির্মাণ অধিক কামানোর মাধ্যমে নয়, বরঞ্চ যা আপনার কাছে আছে তাকে বুদ্ধি খাটিয়ে ব্যবহার করার মাধ্যমে এবং বৃদ্ধি করার মাধ্যমে। অনাবশ্যক খরচগুলোকে কম করে আর্থিক ভুলগুলো থেকে বেঁচে থাকার মাধ্যমে আপনার ভবিষ্যৎ পুরোপুরি পাল্টাতে পারেন। কিন্তু এটা তো শুধু শুরু, পরবর্তী কদম আরো গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টার উপরই আমরা এতক্ষণ কথা বললাম, তা হলো আপনার আর্থিক বুদ্ধিমত্তাকে প্রতিনিয়ত বাড়াতে থাকুন। যেন সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের এই চ্যানেলটি।